নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালদের বিরোধে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব, ছত্তিশগড়, এমনকি দিল্লিতেও লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে নির্বাচিত সরকারকে বিরোধে জড়িয়ে পড়তে দেখছি আমরা। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য বিষয়টি যথেষ্ট উদ্বেগের। নির্বাচিত সরকারের ওপর কি রাজ্যপাল যেতে পারেন? এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, রয়েছেন সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী। জয়ন্তদা, শুরুতেই আপনার কাছে আসছি, এ ব্যাপারে আপনার কি মত? দেখুন, এই রাজ্যপালের যে ব্যবস্থা, এটা 1947 সাল থেকে চলছে, বলতে পারেন তার আগের থেকে, ইংরেজদের সময় থেকেই চলছে। কিন্তু আমাদের কনস্টিটিউশনতে যে রাজ্যপালের যে পাওয়ার্স দেওয়া হয়েছে সেগুলো খুবই লিমিটেড। তাও যেটুকু হয়েছে সেটা টানা হয়েছে 1935 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল সেটার থেকে দেওয়া হয়েছে, তার ভিত্তিতে করা হয়েছিল। আহ, রাজ্যপালের আদৌ দরকার কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। রাজ্যপালের কি দরকার? একটা মুখ্যমন্ত্রী যখন ইলেক্টেড হেড অফ স্টেট রয়েছে তখন একটা রাজ্যপালের কি দরকার? কিন্তু বোধহয় তখন ভাবা হয়েছিল যে একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে কিছুটা ইউনিটারি একটা প্রভিশন থাকবে। কারণ আপনি জানেনই সেই সময় ভারত বিভাজন হয়েছিল এবং ভয় ছিল যে অন্য কোনো স্টেট যদি বাইরে চলে যায় কোনো কারণের জন্যই হোক, সেটা যে কোনো কারণের জন্য যদি বেরাতে চায়, তাহলে একটা রাজ্যপাল একটা চেক। প্লাস স্টেট গভর্নমেন্ট যদি কিছু ভুল করে, ত্রুটি করে, কোনো একটা তার প্রদেশে যে যারা রয়েছে তাদের মধ্যে কারোর ভিতরে ব্যবধান ধরে নিন একটা প্রদেশে 3 রকমের মানুষ আছে, বাঙালি আছে, হিন্দি স্পিকিং হিন্দি ভাষী লোক আছে, বা এবং উড়িয়া ভাষীর লোক আছে, তাদের মধ্যে যদি একজনের প্রতি সে ঠিক করে ব্যবহার না করে, তাহলে একটা রাজ্যপাল উপর থেকে কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স করবে। সেই চেক অ্যান্ড ব্যালেন্স মোটামুটি সিস্টেমটা ঠিকই চলেছিল। ইন্দিরা গান্ধীর সময় একটা আমরা বলতাম সাংবাদিকরা যে রাজ্যপালকে ইউজ করা হয় ইন অর্ডার টু টপল গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের যদি একটা কোনো একটা অবস্থান হতো যেখানে স্টেট গভর্নমেন্ট হয়তো পড়ে যেতে পারে, সেখানে রাজ্যপাল একটা ভূমিকা প্লে করতেন। অনেক সময় সেটা নিয়ে অনেক রকমের ক্রিটিক্যাল কমেন্ট হয়েছে। এটা সুপ্রিম কোর্টেও এসব নিয়ে কেসও গেছে যে রাজ্যপাল একটা ভূমিকা পালন করে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্যপাল আরও অনেক বিষয়ে তিনি ঢুকে যাচ্ছেন। এই পশ্চিমবাংলাতেই দেখুন, চ্যান্সেলর হয়েছেন তিনি ইউনিভার্সিটি। দিস ইজ মোর আ ফিগার হেড পজিশন। চ্যান্সেলরের থেকে আশা করা যায় না যে তিনি ইউনিভার্সিটি চালনা করবেন, সেটা ভাইস চ্যান্সেলরের কাজ। এবং ভাইস চ্যান্সেলর এবং ইউনিভার্সিটির যারা বাকি কর্মচারী তাদের মাইনে দেবে অবশ্যই স্টেট গভর্নমেন্ট, সে যে স্টেটই হোক, সে স্টেটে তৃণমূল চালাক কি কংগ্রেস চালাক কি বিজেপি চালাক, এই নিয়ম। সেখানে চ্যান্সেলরের রোলটা খুব লিমিটেড, কিন্তু চ্যান্সেলর এখানে সেইটা নিয়ে একটা রোল করছেন যে তিনি অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর তিনি অ্যাপয়েন্ট করে দেবেন। ভাইস চ্যান্সেলর যে প্যানেলটা আসছে তার কাছে, সেটা নিয়ে অনেকদিন বসেছিলেন, সেটা নিয়েও কোর্টে সেটা নিয়েও মামলা হয়েছে, আপনারা জানেন। এটা শুধু না, অন্য জায়গাতেও, কেরালাতে, তামিলনাড়ুতে দেখছেন আপনি, কর্ণাটকাতেও কিছু অংশে অনেকগুলো ছোট ছোট জিনিস হয়েছে। দিল্লিতে যেটা হয়েছে সেটা তো লেফটেন্যান্ট গভর্নরকে পার্টির লোকেরা বলছে যে লেফটেন্যান্ট গভর্নর মুখ্যমন্ত্রী হতে চাইছেন, তাই জন্য তিনি ক্যাবিনেট মিটিং ডেকে বসেছেন। ক্যাবিনেট মিটিং তিনি ডাকেননি, তিনি মন্ত্রী সভার সব সদস্যকে বলেছেন তার কাছে এসে দেখা করতে, দিল্লির যা যা ইস্যুস আছে সেগুলো সলভ করবেন। কিন্তু এই কাজটা তো মুখ্যমন্ত্রী জেলে বসে আছেন। তো তিনি একদিক দিয়ে মুখ্যমন্ত্রীর কাজ করার কি চেষ্টা করছেন, নাকি ডেপুটি চিফ মিনিস্টার যে সে সেটা করবে? এই নিয়ে অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের একটা বলতে পারে দ্বন্দ্ব রয়েছে। এবং সেইটা কি করে সলভ করা যায় সেটা একটা বিরাট বড় আরো বড় প্রশ্ন রয়েছে। কারণ যদি আপনি না সলভ করেন, তাহলে কিন্তু আমাদের যে কাঠামোটা, ফেডারেল কাঠামোটা, সেটা আলগা হয়ে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা একটা ভারতবর্ষ একটা দেশ যেখানে বিভিন্ন ভাষাভাষীর লোক থাকে, বিভিন্ন জাতের লোক থাকে, বিভিন্ন ধর্ম অবলম্বীর লোক থাকে। কনসিকুয়েন্টলি অনেকগুলো স্টেট আছে যেগুলো একটা ভাষা বলে, অনেকগুলো স্টেট আছে যেটা একটা ধর্ম পালন করে। সেইখানে একটা তফাৎ যেন না হয়ে যায়, আমরা যে সবাই ভারতীয় সেইটা যেন বজায় থাকে। শুভদা, যেমন জয়ন্তদা বললেন যে রাজ্যপাল যেমন উপাচার্য নিয়োগের বিষয়টা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি, তেমনি কয়েকদিন আগে আমরা দেখলাম জলপাইগুড়ি ময়নাগুড়িতে একটা টর্নেডো বয়ে গেল। মুখ্যমন্ত্রী সেখানে গেলেন,
রাজ্যপাল সঙ্গে সঙ্গে রাজভবনে একটি সেল খুলে বললেন আমার সঙ্গে যোগাযোগ করুন। রাজ্যপাল কি করবেন এক্ষেত্রে? রাজ্যপাল মানুষ কার সঙ্গে যোগাযোগ করবেন? রাজ্যপালের সঙ্গে না রাজ্য প্রশাসনের সঙ্গে? একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা দেখা যাচ্ছে, যে অভিযোগ উঠছে বারবার। জয়ন্ত খুব সুন্দরভাবে বলেছে যে রাজ্যপালের কনসেপ্টটা আমাদের দেশের সংবিধানে কিভাবে এলো এবং কবে থেকে সেই ব্রিটিশ সময় থেকে যেটা চলছিল সেই ধারাবাহিকতাটাকে রেখে দিয়ে কি করে একটা ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্টে কি করে রাজ্যপালকে একটা একটা অ্যাড অন হিসেবে রাখা যায়, যেখানে তিনি তার ভূমিকাটা হবে প্রধানত পরামর্শ দেওয়া, সুপরামর্শ দেওয়া, সরকারের সাহায্যে আসা। এইটাই ছিল কনসেপ্ট। সেই কনসেপ্ট অনুযায়ী একটা, এবং যিনি কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী একটা লিঙ্কম্যান হিসেবে কাজ করবেন, সেতুর হিসেবে কাজ করবেন। দ্যাট ওয়াজ আ কনসেপ্ট। সেই কনসেপ্টটা ধীরে 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 তার ইরোশন দেখা গেছে এবং পলিটিক্যালি সেটাকে ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে আজকের দিনে, যেটা অত্যন্ত প্রকট হয়ে উঠেছে। এখন দেখো, বিষয়টা হচ্ছে কি, আগুন দিয়ে তো সৃষ্টি করা যায়, আগুন দিয়ে ধ্বংসও করা যায়। সুতরাং আগুনের তো দোষ নয়, আগুনটাকে কিভাবে কে ব্যবহার করবে তার উপরই নির্ভর করে আগুনের গুণ বা তার ধ্বংসাত্মক চরিত্র কোনটা কেমন থাকবে। রাজ্যপালের ঠিক সেই রকম ধরনের একটা বিষয়, সেইরকম একটা পদমর্যাদা। তিনি থাকবেন একজন অভিভাবক হিসেবে, যিনি কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের সঙ্গে একটা সেতুর কাজ করবেন, পরামর্শ দেবেন, সুপরামর্শ দেবেন, যাতে রাজ্য এবং সেই সঙ্গে সঙ্গে দেশ তারা একসঙ্গে এগিয়ে যেতে পারে। আনফর্চুনেটলি এই যে প্রবণতাটা, সেটা স্খলন শুরু হয় কংগ্রেস আমলে। আমরা প্রথম যাই 1957 সালে, যখন দেশের প্রথম বামফ্রন্ট সরকার কেরালাতে, সেটাকে ফেলে দেওয়া হয়েছিল রাজ্যপালকে ব্যবহার করে। তারপরে ইন্দিরা গান্ধীর সময়তে যেভাবে রাজ্যপালকে পদগুলোকে যেভাবে রাজনৈতিক স্বার্থে তৎকালীন কংগ্রেসের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছিল, সেগুলো আমরা সব ইতিহাস জানি। কিন্তু তারপর থেকে বোম্বাই মামলার রায় বেরোবার পর থেকে কিন্তু এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে গেছে, যে রাজ্যপালকে দিয়ে হুট করে কোনো নির্বাচিত সরকারকে, রাজ্য সরকারকে ফেলে দেওয়া যাবে না। সেই নর্মটা কিন্তু এখনো চলছে। কিন্তু গত 10 বছর ধরে যেটা হয়েছে, যে আমি ফেলে দিচ্ছি না, কিন্তু ফেলে না দিয়ে আমি এমনভাবে রাজ্যপালকে ব্যবহার করছি যাতে নির্বাচিত সরকার তার কাজকর্ম চালানো অসম্ভব হয়ে ওঠে, এবং রাজ্যপালের ভূমিকাটা সেক্ষেত্রে একজন অ্যাডভাইসার হিসেবে না থেকে, পরামর্শদাতা, সুপরামর্শদাতা হিসেবে না থেকে একটা সম্পূর্ণ প্রতিপক্ষ হয়ে দাঁড় করে গেছে। অর্থাৎ রাজ্যপাল যা করছেন, তিনি কেন্দ্রের ইচ্ছাটাকে সেখানে ইম্পোজ করতে চেষ্টা করছেন, আর রাজ্য সরকার সেটাকে বাধা দিচ্ছে। এর ফলে যে কনফ্রন্টেশন শুরু হয়েছে, সেই কনফ্রন্টেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এমন কোনো রাজ্য নেই যেখানে, যে রাজ্যেতে অবশ্য কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল এক, সেখানে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে চলছে, কারণ সেখানে কনভার্জেন্স অফ ভিউজ, কনভার্জেন্স অফ ওপিনিয়ন, কনভার্জেন্স অফ পলিটিক্স সেখানটাতে রয়েছে। বাট যে জায়গাগুলোতে বিরোধীরা সরকারে রয়েছে, তুমি হিসেব করে দেখো, জম্মু কাশ্মীর থেকে শুরু করে একেবারে কন্যাকুমারী পর্যন্ত, কেরল ধরো, মহারাষ্ট্র ধরো, মধ্যপ্রদেশ, কর্ণাটক ধরো, সর্বত্র কিন্তু এই উদাহরণগুলো হয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গ হচ্ছে, দিল্লি হয়েছে, উপরাজ্যপাল দিল্লিতে হয়েছে, এমনকি লাক্ষাদ্বীপের উপরাজ্যপালকে নিয়েও ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এখন এটা দেখতে হবে যে কেন করছে বিজেপি। এটা করতে চাইছে তার ক্ষুদ্র স্বার্থে, যে সেখানে সে তার ইচ্ছে, তার যে এজেন্ডাগুলো রয়েছে, সেই এজেন্ডাগুলোকে সেখানে স্থাপন করার চেষ্টা করছে। কি কি এজেন্ডা আমরা জানি, সেটা হচ্ছে হিন্দুত্ববাদ একটা এজেন্ডা। তুমি মাংস খেতে পারবে না, তুমি অমুক করতে পারবে না, তুসুক করতে পারবে না, তার জন্য এই সময় তোমাকে এই নিষেধাজ্ঞা পালন করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্যপাল বা উপরাজ্যপাল তারা তাদের নাক গলাচ্ছেন। যেখানে যেখানে কনফ্রন্টেশনের একটা বিন্দুমাত্র কোনো সুযোগ আছে, সেটাকে তারা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছেন। এর ফলে যেটা হয়েছে, যে এই ফেডারেল স্ট্রাকচারের স্থায়িত্ব বা ফেডারেল স্ট্রাকচারের যৌক্তিকতা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। বহুদিন থেকেই এই প্রশ্নটা উঠছে যে নির্বাচিত সরকার, গণতন্ত্রের নির্বাচিত সরকার যেখানে প্রধান এবং একমাত্র, সেখানে অনির্বাচিত একজন ব্যক্তি, যিনি মনোনীত দেশের শাসক দ্বারা, গভর্নমেন্ট দ্বারা তিনি মনোনীত, সেইখানে তার ক্ষমতা প্রধান হবে নাকি
নির্বাচিত সরকারের ক্ষমতা প্রদান হবে। দিল্লির ক্ষেত্রে যেটা হলো সেটা আমরা দেখলাম সোফিয়া, যে একটা আইন করে রাজ্যপাল, উপরাজ্যপাল তিনি যদি কোনো কিছু ভেট না করেন তাহলে নির্বাচিত মুখ্যমন্ত্রী কিছু করতে পারবেন না। এবং এখন যে অবস্থাটা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে একটা সাংবিধানিক সংকট, এবং সাংবিধানিক সংকটের পরিত্রাণ কিভাবে হবে, এখান থেকে বাঁচার উপায় কি, সেই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে। কিছুদিন আগেই, এই কদিন আগে, মাত্র 2-4 দিন আগে সুপ্রিম কোর্টের যে মামলাটা কেজরিওয়ালের আবগারি নীতি নিয়ে যে মামলাটা, তাকে তিনি জামিন পাবেন কি পাবেন না, তার তাকে গ্রেফতার করাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, তিনি যেহেতু নির্বাচিত মুখ্যমন্ত্রী, নির্বাচন চলছে, সুতরাং নির্বাচন থেকে তাকে দূরে রাখার জন্য কিছু করা হবে কি হবে না, এই যে প্রশ্ন, সেই প্রশ্নে কিন্তু ইডি তাকে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন করাতে ইডি সেখানে বলেছিল, আপত্তি জানিয়ে বলেছিল যে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী নির্বাচিত হতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় তিনি ফৌজদারি আইনের বিরুদ্ধে উপরে, তাকে কিছু ধরা ছোঁয়া যাবে না। সেই যুক্তি যদি হয় তাহলে আমার প্রশ্ন, যে রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুত্বপূর্ণ এবং খুব জঘন্য অভিযোগ এসেছে, তাহলে তাকে কেন অ্যারেস্ট করা হবে না, কেন তিনি ইমিউনিটি পাবেন? সবাই যদি, আজকে তুমি, আমি, জয়ন্ত এবং প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীরা প্রত্যেকেই যদি একই অপরাধে একইভাবে বিচার পাওয়ার যোগ্য হই, তাহলে কেন আজকে প্রধানমন্ত্রীর ইমিউনিটি থাকবে, কেন আজকে রাজ্যপালের ইমিউনিটি থাকবে, কেন কেন্দ্রীয় মন্ত্রিসভার ইমিউনিটি থাকবে, কেন মেম্বার অফ পার্লামেন্টসে তাদের সেই ইমিউনিটি থাকবে? এই প্রশ্নগুলো উঠছে। সুতরাং এই যে একটা বিরাট একটা প্যান্ডোরার বাক্স খুলে গেছে, যেখান থেকে অনেক ধরনের প্রশ্ন উঠছে, অনেক ধরনের যুক্তি উঠছে, আবার অনেক ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। রাজ্যপালের পদটা ইদানিং দুর্ভাগ্যজনকভাবে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যেখানে তিনি তার সুপরামর্শদাতার যে চরিত্র, যে অবস্থান, সেখান থেকে বেরিয়ে তিনি এখন দাবার বোরের মতন, তিনি এখন পন হয়ে গেছেন ইন দ্য হ্যান্ডস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হুজ ইন পাওয়ার। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু ভারতের গণতন্ত্রের ওপরে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে, যার ফলে সুইডেনের ভিডেম ইনস্টিটিউটের মতন সংস্থা ভারতের গণতন্ত্রকে আর গণতন্ত্র বলতে রাজি নয়। তারা ভারতকে বেশ কিছুদিন আগেই আখ্যা দিয়েছে নির্বাচিত স্বৈরতন্ত্র। এখন এই নির্বাচিত স্বৈরতন্ত্রে রাজ্যপালের ভূমিকা প্রত্যেকটা বিরোধী শাসিত রাজ্যে কিন্তু একই ধরনের হয়ে দাঁড়িয়েছে। তুমি কেরলে দেখো, আরিফ মোহাম্মদ খান কিভাবে পায়ে পা লাগিয়ে তিনি ঝগড়া করছেন নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে। তামিলনাড়ুতে দেখো কিভাবে রাজ্যপাল রবি নির্বাচিত সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে এবং সুপ্রিম কোর্টে সেখানে হস্তক্ষেপ করতে হচ্ছে। তুমি মহারাষ্ট্রে দেখবে যে কিভাবে একটা সময় ভোর 6টার সময় রাজ্যপালকে ডাকিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দেওয়ানো হয়েছিল, আবার সেখানে পরবর্তীকালে তাকে সেই সিদ্ধান্ত ফিরিয়ে দিতে বাধ্য করা হয়েছিল। তুমি দেখবে আজকে হরিয়ানাতে যে সমস্যা দেখা দিয়েছে, যেখানে একটা নির্বাচিত সরকার সংখ্যালঘু হয়ে গেছে, সেখানে রাজ্যপাল তিনি চেয়ে রয়েছেন কেন্দ্রের দিকে, কি করবেন? তার সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী তিনি অত্যন্ত সহজে তিনি মুখ্যমন্ত্রীকে বলতে পারেন যে তুমি তোমার গরিষ্ঠতার প্রমাণ দাও, তা না করে তিনি বসে রয়েছেন। সুতরাং এই সমস্ত প্রত্যেকটা জায়গাতে এই ধরনের সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে। আর এই সমস্যার মধ্য দিয়ে যে প্রশ্নটা জেগে উঠছে, খুব বড়ভাবে জেগে উঠছে, আদৌ কি রাজ্যপালের প্রয়োজন আছে? যে রাজ্যপালকে একটা সেতু হিসেবে ব্যবহার করার জন্যে তার সেই দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, এখন তিনি যদি কেন্দ্রীয় সরকারের একটা টুল হিসেবে ব্যবহৃত হন, একটা এজেন্ট হিসেবে প্রতিপন্ন হন, তাহলে কিন্তু ভারতের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে গণতন্ত্র, সেটা কিন্তু বড় প্রশ্নের মধ্যে পড়ে যাবে, এবং অলরেডি পড়ে গেছে, যাবে কেন, আমরা ভবিষ্যৎ কালের কথা কেন বলছি, বর্তমানই হচ্ছে সেটা পড়ে গেছে। কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই চিন্তা ভাবনা কিন্তু বিভিন্ন মহলে চলছে। সোফিয়া। জয়ন্তদা, যেভাবে রাজ্যপাল পদের অপব্যবহারের অভিযোগ উঠছে বারবার, এবং যেভাবে একজন অনুগত রাজনৈতিক কর্মী মনে হচ্ছে অনেক সময় রাজ্যপালকে, এই অভিযোগও বারবার শোনা যাচ্ছে, সেক্ষেত্রে সাংবিধানিক এই পদ, তার মর্যাদা তো সত্যি সত্যি ভীষণভাবে নষ্ট হচ্ছে, এবং বারবার এই প্রশ্ন উঠবেই যে রাজ্যপাল পদের তাহলে দরকারটা কি? দেখুন, সে তো বটেই, একটা রাজ্যপালের উপরে যদি যে কোনো রকমের আঁচড় লাগে, তাহলে পুরো পদটার উপরে একটা আঁচড় লাগছে। এটা তো একজন ব্যক্তি বিশেষ নয়, এটা একটা পদ, একটা খুবই গুরুগম্ভীর, একটা উঁচু দরের পদ। একটা পন্থা ছিল আগে, যেটা জওহরলাল নেহরু অনেকটা পালন করতেন এবং
পরবর্তীকালে রাজীব গান্ধীও পালন করেছেন, নাসিমা রাও অনেকটা পালন করেছেন, সেটা হচ্ছে কোথাও কোনো রাজ্যপালকে ঘোষণা করার আগে সেই প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলতেন। যে জন্য পশ্চিমবাংলায় তখন রাজীব গান্ধীও করেছেন যদ্দূর আমি জানি, এবং পরে নাসিমা রাও করেছেন। তিনি জ্যোতি বসুর সঙ্গে কথা বলে এখানকার রাজ্যপাল ঠিক করেছিলেন যাতে একটা অ্যাডভার্সারিয়াল সিচুয়েশন না হয়। কারণ আফটার অল দেশটাকে চালাতে হবে, শুধু তো কেন্দ্র চালাতে হবে না বা শুধু রাজ্য চালাতে হবে না, পুরো দেশটাকে চালাতে হবে। সেইটা ভেবে তখন এই মাথায় ওদের এইটা ছিল, এবং সেই স্যাগাসিটিটা ছিল যে আমরা দুজনে একসঙ্গে কাজ করব। শুধু যে রাজ্যপালের ব্যাপারে তাই নয়, সব কিছু ব্যাপারে এই ছিল। ইস্ট পাকিস্তান যখন ছিল ইস্ট পাকিস্তান, বাংলাদেশ যখন পরে হলো বাংলাদেশ, তার সঙ্গে কোনো রকমের চুক্তি, কোনো রকমের পদক্ষেপ নেবার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হতো। আপনি দেখবেন যে যখন ইস্ট পাকিস্তানের সঙ্গে বাউন্ডারি ডেলিমিনেশন নিয়ে কথা প্রথম শুরু করেছিলেন নেহেরু লিয়াকাত আলী খানের সময়, তখনও তিনি ডক্টর বিসি রায়ের সঙ্গে কথা বলেছিলেন, এবং পশ্চিমবাংলার মুখ্য সচিব সেই দলের একজন সদস্য ছিল যারা কথা বলতে গেছিল পাকিস্তানের সঙ্গে। সেটাতে খুব একটা কিছু বিশেষ হয়নি, এক্সেপ্টিং দ্য নেহেরু লিয়াকাত আলী খান প্যাক্ট। এছাড়া যেটা বাউন্ডারি ডিসিশনটা ছিল সেটা তখন নেওয়া হয়নি। পরের দিকেও আপনি দেখবেন জ্যোতি বসুর সঙ্গে কথা বলা হয়েছে ফারাক্কা নিয়ে চুক্তি করার আগে, এমনকি মমতা ব্যানার্জির সঙ্গেও কথা বলেছেন মনমোহন সিং, যদি একটু দেরিতে কথা বলেছিলেন তিস্তা নিয়ে, যে জন্য আজকেও আমরা তিস্তা নিয়ে একটা প্রত্যেকবার ঢাকায় গেলে শুনতে হয় যে তিস্তার পানিটা আপনারা দিলেন না। সেটা যাই হোক, যে কোনো কারণেই হোক, সেটা হয়ে ওঠেনি। কিন্তু যেটা আমি বলার চেষ্টা করছি যে এই কথাগুলো কিন্তু হয়েছিল। এমনকি কাচ্ছা টিবু যেটা নিয়ে এবারকার ইলেকশনে কথা উঠেছে, সেইটা দিয়ে দেওয়ার আগে কিন্তু শ্রীলঙ্কাকে তখনও কিন্তু কথা বলেছিলেন। তখনকার যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু কথা বলেছিলেন, তখনকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তামিলনাড়ুর, তখন মাদ্রাস স্টেট ছিল তখনও, তার সঙ্গে কথা বলেছিলেন। তো সেইটা কথা বলার পরে কাচ্ছা টিবুকে দেওয়া হয়েছিল। কাচ্ছা টিবু এখন একটা বিরাট বড় একটা সমস্যা হয়ে গেছে, মেইনলি বিকজ আমাদের যারা ফিশারম্যান তারা যায়, তাদেরকে অনেক সময় শ্রীলঙ্কানরা অ্যারেস্ট করে ফেলে, যে ম্যারিটাইম বাউন্ডারিটা ওটা ভালো করে ডিলিনেটেড নয়। কিন্তু যেটা আমার বলার কথা হচ্ছে যে এই জিনিসগুলো, বিষয়গুলোকে কিন্তু সামলানো যায়, একটা বিরাট বড় ব্যাপার না। আর সব কিছু তো সংবিধানে লেখা থাকে না, অনেক কিছুই বাই কনভেনশন হয়। কারণ আপনাদের সংবিধান যদি সব কিছু লিখতে লাগি, সেই সংবিধান তো আর সংবিধান থাকবে না, সেটা সেট অফ ভলিউমস হয়ে যাবে, রবীন্দ্র রচনাবলীর মতন ব্যাপার একটা হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি সৌম্যদার পিছনে বোধহয় রবীন্দ্র রচনাবলী আছে। তো যাই হোক, সংবিধান যাতে রচনাবলী না হয় সেই জন্য কনভেনশন আছে, এবং সেই কনভেনশনগুলোকে আমাদের মোটামুটি ফলো করতে হবে। এখন যদি সব কিছুতেই বলি যে আমি কনভেনশন আবার কি, কনস্টিটিউশনে তো লেখা নেই, সেই জন্য আমি এটাকে করবো না, আমি এরমভাবেই চলবো, এটা করলে হয় না। গায়ের জোরে অনেক কিছু করা যায়, কিন্তু অনেক কিছু আবার নাও করা যায়। করলে পরে অনেক সময় তার ফল অনেক দিন পরে পাওয়া যায়, এটাও দেখতে হবে আমাদের। সেইটা ভেবে সবাইকেই ভারতবর্ষের সম্বন্ধে চিন্তা করে আমার মনে হয় পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ। সৌম্যদা, সুষ্ঠুভাবে সরকার চালাতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই চলা উচিত, জয়ন্তদা যেটা বলছেন। কিন্তু রাজ্যপাল সম্পর্কে যে ধরনের অভিযোগ শোনা যাচ্ছে, যে কখনো বলা হচ্ছে তিনি কেন্দ্রের এজেন্ট, কখনো বলা হচ্ছে যে বিজেপির তিনি প্রতিনিধি হিসেবে কাজ করছেন, এই সমস্ত এই যে চরম বিরোধী একটা অবস্থান, সহযোগিতার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, কি ধরনের মানসিকতা এবং এর জন্য কাকে দায়ী করা যায় তাহলে? সময় দায়ী এবং রাজনীতি দায়ী। ধরো আমরা যদি দেখি সোফিয়া, যে আমরা যখন আমাদের কৈশোরে আমরা যখন খেলাধুলো করতাম, সেই সময়তে ক্রিকেট খেলতে যারা যেত তাদেরকে শেখানো হতো যে কপি বুক ক্রিকেট খেলতে। অর্থাৎ যেখানে বল, যে বলটা ছাড়া সে বলটা ছাড়বে, যে বলটা ড্রাইভ করা সেটা ড্রাইভ করবে, যে বলটা কাট করা সেটা কাট করবে, যে বলটা হুক করা সেটাকে হুক করবে। এইগুলো হচ্ছে কপি বুক ক্রিকেট, মানে একেবারে গ্রামার অনুযায়ী সেই এটা হবে। আজকের ক্রিকেট তুমি দেখো তো, কোথায় গ্রামার? একজন ডানহাতি ব্যাটসম্যান সে বাঁ হাতে রিভার্স সুইচ করে ওভার বাউন্ডারি মারছে। হ্যাঁ, আজকে কপি বুক বলে কিছু নেই, এখন সমস্ত হচ্ছে ইম্প্রোভাইজেশনের যুগ। অর্থাৎ সব কিছুকে খুব আকর্ষণীয় করে তোলার জন্যে যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো চলে আসছে। রাজনীতিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্যে বা রাজনৈতিক ক্ষমতাকে আজকে ওই কপি বুকের বাইরে থেকে বেরিয়ে এসে কিভাবে স্প্রেড করা যায়, ছড়িয়ে দেওয়া যায়,
আজকের যে জিনিসটা হয়ে গেছে সেই জিনিসের আনফর্চুনেটলি যারা একটুখানি বেশি ক্ষমতা নিয়ে কেন্দ্রে আসছে গত 10 বছর ধরে যে প্রবণতাটা দেখা যাচ্ছে এবং বিরোধীরা ছত্রখান, সেখানে ক্ষুধাটা হয়ে গেছে সর্বগ্রাসী। কিভাবে আমি সারা দেশ সারা ভারত আমি আজকে এক করে রাখবো, আমার তাঁবে রেখে দিতে পারবো, আমার মুঠোয় রাখবো, আমার ইশারা ছাড়া কোথাও কিছু হবে না, এই যে স্বৈরতান্ত্রিক এবং কর্তৃত্ববাদ এটা এত বেশি করে আজকে মাথাচাড়া দিয়েছে, যার ফলে কিন্তু সমস্যাগুলো হচ্ছে। তুমি দেখো যে সমস্যাগুলো শুধু সেখানেই হচ্ছে যে জায়গাতে বিরোধীরা রয়েছে, আমি আগেই যেটা বলেছি বিরোধীরা শাসনে রয়েছে, এবং সেখানে এমন এমন লোকদেরকে পাঠানো হচ্ছে, এমনভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এমন কাজ করানো হচ্ছে, এটা হচ্ছে। দ্বিতীয় যে প্রবণতাটা এর সঙ্গে যুক্ত বলে আমার যেটা ধারণা, সেটাও কিন্তু আরো যারা কনস্টিটিউশনাল অথরিটি, যাদের দায়িত্ব সাংবিধানিক কাজ করা এবং নিরপেক্ষভাবে করা, সেই মানুষগুলো কিভাবে এগোচ্ছেন এবং কিভাবে কাজ করছেন সেটা দেখার জন্য আমি দুটো ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমাদের দেশের বিচার বিভাগের যিনি সেরা, যিনি 1 নম্বর ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আমরা দেখেছি যে বিদায়ী বিচারপতি একজন সাবেক বা প্রাক্তন বিচারপতি, তিনি কিভাবে সরকারের পছন্দ মতন রায় দিয়েছেন এবং সেইটা করে যে জায়গাগুলোতে যে বিষয়গুলো সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেমন ধরো অযোধ্যার মামলা, যেমন ধরো এনআরসি, যেমন বিভিন্ন ধরনের যে বিষয় যেগুলো খুব বিতর্কিত বিষয়, সেইখানে সরকারের পক্ষে রায় দেওয়ার 1 মাস পরে তিনি যেখান থেকে তিনি অবসর গ্রহণের 1 মাস পরে তিনি আরেকটা পদে চলে গেলেন, অর্থাৎ রাজ্যসভার একজন সদস্য হয়ে গেলেন এবং রাষ্ট্রপতি মনোনীত সদস্য হয়ে গেলেন। এই প্রাক্তন প্রধান বিচারপতি তিনি যে অপরাধ করেছিলেন, তিনি তার কাজের সময়তে তিনি তার বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ এসেছিল, যার বিরুদ্ধে অভিযোগ আমরা অবাক হয়ে দেখলাম, যার বিরুদ্ধে অভিযোগ তিনিই বলছেন এই অভিযোগ মিথ্যে, তিনিই তার তদন্তকারী দল গঠন করছেন, তিনি সেই তদন্তকারী দলের রিপোর্টের অনুযায়ী তিনি নিজেকে এক্সোনারেট করছেন এবং তিনি বহাল তবিয়তে সেখানে থাকলেন, সরকারের হয়ে কাজ করলেন এবং তারপরে সরকারের বা আশীর্বাদ ধন্য হয়ে তিনি তার প্রসাদও গ্রহণ করলেন। এই যে প্রবণতা, অর্থাৎ আমার 65 বছর বয়সে বা আমার অবসর গ্রহণের পরে আমার যে মানুষের জীবনের ব্যাপ্তি বেড়ে গেছে, ভারত যখন স্বাধীন হয়েছিল তখন যে অ্যাভারেজ বয়স সময় ছিল, গড় আয়ু যা ছিল তার থেকে এখন বহু বেড়ে গেছে, এখন 77 বছর মানুষের আয়ু হয়ে গেছে। সুতরাং এই যে সময় আমি কর্মক্ষম আমি থাকলে আমি কি করব, আমি কি বাড়িতে বসে থাকবো? অর্থাৎ আমার পুনর্নবীকরণ, অর্থাৎ আমার কাজের জায়গাটার পরিধিটি বাড়াবার জন্য আমি কি করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। এটা হচ্ছে 1 নম্বর দিক, যার জন্য তারা সেখান থেকে অবসর গ্রহণের পরে রাজ্যপাল হয়ে যাচ্ছে। আবার যারা রাজ্যপাল আছেন তারা রাজ্যপালের পদ ছেড়ে দিয়ে তারা রাজনীতিতে চলে আসছেন। এবারেই এই যে নির্বাচন হচ্ছে, সেইখানে এমন এক রাজ্যপাল আছেন যিনি মাত্র 1 মাস আগে, 1 মাসেরও কম সময়ে তিনি পদত্যাগ করে তিনি বিজেপির টিকিটে নির্বাচন লড়ছেন। সুতরাং এই যে লোভ, এই যে টোপ, এই টোপগুলো কিন্তু আরো মারাত্মক হয়ে উঠছে। তার কারণ যারা এই সাংবিধানিক বৈধতার যাদের হাতে রয়েছে, যাদের উপরে দায়িত্ব রয়েছে, তারা কিন্তু পরবর্তী 5-7 বছরের ভালোর জন্য, সুবিধের জন্য, ব্যক্তিগত লাভের জন্য তারা সরকারের তাবেদারি করতে ছাড়ছেন না। এবং এটা হচ্ছে আমাদের দেশের এই গণতন্ত্র যে অবস্থায় পৌঁছেছে তার অন্যতম প্রধান বিপদ। এই বিপদের হাত থেকে রক্ষা করার কি উপায় আছে সেই নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। বিভিন্ন একাডেমিশিয়ান তারা লিখছেন, চিন্তাবিদ তারা লিখছেন, রাজনীতিবিদ তারা লেখালেখি করছেন, বলছেন, আমরা আলোচনা করছি, কিন্তু এমন একটা গ্রহণযোগ্য সমাধান সূত্র সেখান থেকে বেরিয়ে আসছে না, যেটা কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল বা সমস্ত রাজনৈতিক যে নেতারা রয়েছে তাদের সহমতের ভিত্তিতে এটা হতে পারে। যেমন যে কোনো বিষয়ে, যে কোনো ক্ষেত্রে যেখানে দেশের স্বার্থ রয়েছে, সেই স্বার্থের নিয়ে সর্বদলীয় যে বৈঠক, গত 10 বছরে আমরা কিন্তু একটিও সর্বদলীয় বৈঠক দেখিনি। যে রাজ্যপাল নিয়োগের আগে পরামর্শ করার প্রস্তাব দেওয়া আছে সংবিধানে, ইন কনসালটেশন শব্দটা লেখা আছে, সেখানে কি করা হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণের পর সেই সিদ্ধান্তটা জানানো হচ্ছে। জ্যোতিবাবু একবার বলেছিলেন
যে আমার সঙ্গে তো আলোচনা করা হয়নি, আমাকে সিদ্ধান্ত ঘোষণার আগে আমাকে জানানো হয়েছে যে অমুককে আপনার কাছে রাজ্যপাল করে পাঠাচ্ছি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নির্ভর করবে যে কেন্দ্রের যে শাসকের যে ক্ষমতায় রয়েছে, যে দল, সেই দলের নেতা বা প্রধানমন্ত্রী, তিনি একজন নিছক রাজনীতিবিদ নাকি তিনি একজন রাষ্ট্রনায়ক। এই যে ডিফারেন্স বিটুইন আ স্টেটসম্যান অ্যান্ড আ মেয়ার পলিটিশিয়ান, এর মধ্যখানে যে বিরাট একটা গ্যাপ আছে, অর্থাৎ প্রত্যেকটা রাজনীতিবিদই কিন্তু রাষ্ট্রনায়ক নয়। আজকের যিনি প্রধানমন্ত্রী, দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি, তিনি রাষ্ট্রনায়ক হতে পারেননি, কারণ তিনি বিভাজনের রাজনীতি করে যাচ্ছেন। দেশটা কিভাবে একীকরণ হবে সেদিকে তার দৃষ্টি নেই। অথচ আমাদের দেশের যা স্বাধীনতার পরে যারা ছিলেন, অলমোস্ট এভরিবডি ওয়াজ আ স্টেটসম্যান। এখন এই যে কতটা আমি রাষ্ট্রনায়ক আর কতটা আমি রাজনীতির একজন খলনায়ক, এই ভাবনাটা যদি একদম স্পষ্ট না হয়, এখানে যতদিন পর্যন্ত একটা দূরত্ব থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই সমস্যার সমাধান করা যাবে না। আর একটা প্রথা চলে আসছে ৭৫ বছর ধরে, সেই প্রথাটা তো খারাপ ছিল না, সেই প্রথাটাকে আজকে রাজনীতিবিদরাই তারা খারাপ করে দিয়েছে। সুতরাং কি করে সেই প্রথাটাকে, যেটা একটা গুড ইন্টেনশনে তৈরি করা হয়েছিল, সেই ইন্টেনশনটাকে ফিরিয়ে দেওয়া যায়, সেই জায়গাতে পৌঁছে দেওয়া যায়, সেই চিন্তাভাবনা কিন্তু আনফর্চুনেটলি কেউ করছে না। এবং এটা হচ্ছে না, তার একটা প্রধান কারণ হচ্ছে পারস্পরিক বিশ্বাসের অভাব। অর্থাৎ শাসক দলের সঙ্গে বিরোধীদের ভেতরে রাজনৈতিক পার্থক্য যতটা আছে, তার থেকে বিরাট হচ্ছে যে বিশ্বাস কেউ কাউকে করতে পারছে না। প্রত্যেকেই মনে করছে এটা রাষ্ট্রের ভালোর জন্য না, সে তার নিজের রাজনৈতিক স্বার্থ সুবিধের জন্য এটা করতে চাইছে। এই যে বিশ্বাসের যে আধার, এটা যতটা কমে গেছে, এটা গভীর না হলে কিন্তু এগুলো সমস্যার সমাধান দেওয়া হবে না। আমরা এইরকম ধরনের আলোচনা করে যাব, কিন্তু আলটিমেটলি দেখব যে সেই রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের যে বিরোধ, সেই বিরোধটা দিন দিন বেড়েই চলেছে। সোফিয়া, পারস্পরিক বিশ্বাসের অভাব, পারস্পরিক সহযোগিতার অভাব, এবং প্রত্যেককেই জিততে হবে, এই যে জেতার রাজনীতি, তার জন্যই আর দেশের স্বার্থ, জনমানসে তার কি প্রতিক্রিয়া পড়ছে, কি প্রভাব পড়ছে, সেটা নিয়ে কেউ ভাবছেন না। আমরা দেখছি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাজ্য সরকারগুলি বারবার সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে। সুপ্রিম কোর্ট আবার নানা রকম পরামর্শ দিচ্ছে। সুপ্রিম কোর্ট বলছেন যে অনেক সময় রাজ্যপালকে এরকমও বলতে দেখা যাচ্ছে যে আগুন নিয়ে খেলা করছেন। রাজ্যপাল পদের যে মর্যাদা, সেটা তো নিশ্চিতভাবেই ক্ষুণ্ণ হচ্ছে। জয়ন্তদা। হ্যাঁ, পদের মর্যাদা তো ডেফিনেটলি ক্ষুণ্ণ হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সেটাকে কি করে আমাদের সামলাতে হবে সেটাই হচ্ছে প্রশ্ন। এক হতে পারে যে আমরা কনভেনশনের যে আগে যে পুরনো কনভেনশন ছিল সেগুলোকে আমরা নিই, তার মানে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা নিজেদের মধ্যে কথাবার্তা বলুক রাজ্যপাল অ্যাপয়েন্ট হবার আগে, এবং রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে যে চ্যানেল অফ কমিউনিকেশন আছে, এটা একটা নর্মাল সিস্টেম, সেটা যেন আরও দৃঢ় হোক। এবং রাজ্যপাল আলাদা করে হঠাৎ করে অ্যানাউন্স করলেন যে আমি এখানে আমার রাজভবনে একটা সেল বসাবো, যারা কমপ্লেন নেবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইস্যুর উপরে, এটা যেন বিরোধী দলের রাজনীতি হয়ে যাচ্ছে। সেটা করার আগে সে সেলটা বসাক, কোনো খারাপ উদ্দেশ্য হয়তো নাও থাকতে পারে, হয়তো তিনি চাইছেন যে স্টেট গভর্নমেন্টকে তিনি সাপোর্ট দেবেন, কিন্তু তাহলে তার আগে রাজ্যপাল হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার কথা বলে নি যে আমি এই সেলটা বসাবো, এই সেলটা যে কমপ্লেনগুলো রিসিভ করবে সেগুলো আমি আপনাকে ফরওয়ার্ড করবো, নাহলে চিফ কমিশনার কলকাতা বা ডিজি পুলিশ ওয়েস্ট বেঙ্গলকে কমপ্লেনগুলো ফরওয়ার্ড করবো। এই জিনিসটা করলে পরেই অটোমেটিক্যালি ব্যাপারটা সাধারণ হয়ে যায়। তাহলে একটা মানে যেটা সৌম্য বলছিল যে ৫১ জনের বিরোধিতা করার একটা যে মনে হচ্ছে যেন একটা যুদ্ধ দ্বন্দ্ব চলছে, যেটা নিয়ে খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল রোজ আপনি আর আমিও যেটা তুলকালাম করছি, সেই তুলকালামটা হবে না, অটোমেটিক্যালি জিনিসটা সলভ হয়ে যাবে। এটা তো হতেই পারে যে রাজ্যপাল হয়তো চাইতেই পারে যে একটা ছোট একটা সেল তৈরি করে আমি রিজলভ করি, যা হচ্ছে সেটা রিজলভ করি। এখন পশ্চিমবাংলার যে ইউনিভার্সিটিগুলো, সেখানে ভাইস চ্যান্সেলর এতগুলো ইউনিভার্সিটিতে নেই, এতগুলো ইউনিভার্সিটিতে অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্ট করা হয়েছে। এখন মজার কথা হচ্ছে এই যে নিয়মাবলী হিসেবে ভাইস চ্যান্সেলর হতে গেলে এই তার কোয়ালিফিকেশন লাগে, তাকে পিএইচডি ধারক হতে হবে, এতগুলো পেপার পাবলিশ করতে হবে, এতগুলো জার্নালে তার লেখা বেরাতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর হতে গেলে কোনো কোয়ালিফিকেশনের কোনো মাপদণ্ডই নেই। তো আমি যদি ধরে নিন রাজ্যপাল হই এবং আমার সোফিয়াকে পছন্দ হয়, সোফিয়া হয়তো গ্র্যাজুয়েট, আমি তাকে ভাইস চ্যান্সেলর বানিয়ে দিতে পারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
আমি যদি উত্তরপ্রদেশের ভাইস চ্যান্সেলর হই, আমি সৌম্যদার সঙ্গে আমার এতদিনের ভাব, সৌম্যদার আমি একসঙ্গে আইএনএস বিল্ডিংয়ে বসেছি, আমরা একসঙ্গে কতদিন চা খেয়েছি, আমি বললাম যে না, আমার এইবার সৌম্যদার প্রতি যে আমার যে একটা কৃতজ্ঞতা আছে সেটাকে পূর্ণ করি। আমি তাকে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানিয়ে দিই। এটা তো হতে পারে না। এভাবে কাজ করতে পেলে তো মানে একটা কোথাও না কোথাও একটা দ্বন্দ্ব দাঁড়িয়ে থাকবে। এবং যে ইউনিভার্সিটি যেগুলোতে আমি এরকম ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্ট করব, তারাই বা কিভাবে চলবে? তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকবে যে এই অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর কতদিন অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর থাকবে, এর পরে কে আসবে, আমি কি ইনি যা বলছেন তাই শুনবো কি শুনবো না। এইভাবে টপ ম্যানেজমেন্ট চালানো যায় না। খবরের কাগজে যদি একজন এডিটর হয়, একজনই এডিটর হবে, দুজন এডিটর হতে পারে না। তারপরে যারা আছেন তারা তার কাছে রিপোর্ট করবে। অনেকগুলো কেন্দ্র অফ পাওয়ার যদি হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি দি অ্যাডমিনিস্ট্রেশন ডাজ নট ফাংশন প্রপারলি, ইট ফল্টার্স। সেইভাবেই আমাদেরও চিন্তা করতে হবে যে রাজ্যপাল নিশ্চয়ই সাংবিধানিকভাবে তিনি যে কোনো প্রদেশের তিনি হচ্ছেন মুখ্যপাল, এবং সেই হিসেবে তাকেই আমাদের শ্রদ্ধা করতে হবে। কিন্তু সেটা করতে গেলে তাকে, যে মুখ্যমন্ত্রী এবং তার যে ইলেক্টেড ক্যাবিনেট, তার সঙ্গে কথাবার্তা বলে পরামর্শ করেই তাকে কোনো রকমের অ্যাকশন নেওয়া উচিত। আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। সৌম্যদা, অদূর ভবিষ্যতে এই যে বিরোধ মতান্তর, এইগুলো মেটার কোনো কি সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে? সোফিয়া, আমি একটু আগে যেটা বললাম, এই ট্রাস্ট ডেফিসিট, এটা ঘাটতিটা যদি না মেটে তাহলে হবে না। কর্তৃত্ববাদী মনোভাব, সেটার যদি অবসান না ঘটে তাহলে হবে না। সব কিছু কুক্ষিগত করব, এই সর্বগ্রাসী ক্ষুধা, সব কিছু আমার থাকবে, আমার বাইরে আর কিছু হবে না, এই মনোভাব যদি না থাকে তাহলে এটা হবে না, সেখানে সংঘাত হবেই। আমরা এই অবস্থাতেও, এই গণতন্ত্রের মধ্যেও তো আমরা পশ্চিমবঙ্গ নিয়ে তো আলোচনাটা শুরু করলাম। সেই পশ্চিমবঙ্গে গোপাল গান্ধীর সঙ্গে রাজ্য সরকারের কি মধুর সম্পর্ক ছিল সেটাও তো আমরা জানি, সেটা তো আমরা দেখেছি। তিনিও তো রাজ্যপাল ছিলেন। আমরা এই রাজ্যপাল যদি রাজ্যের কর্ণধার হয়ে থাকেন কনস্টিটিউশন অনুযায়ী, তাহলে দেশের কর্ণধার তো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, আমাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক কিরকম হওয়া উচিত আমরা তো বরাবর সেটা দেখে এসেছি। এবং রাষ্ট্রপতি কতদূর তিনি যেতে পারেন, কতদূর তিনি যেতে পারেন না, সংবিধানে সেটা স্পষ্ট করে তার নির্দেশ দেওয়া আছে। রাষ্ট্রপতি আজকে যদি, আমি কথায় কথায় বলছি, রাজ্যপালেরা যেভাবে আজকে অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছেন, একজন রাষ্ট্রপতি যদি সেইভাবে অ্যাক্টিভিস্ট হয়ে ওঠেন, তাহলে কিন্তু দেশের পক্ষে কি হবে এটা কিন্তু ভাববার বিষয়। আমরা দেখেছি যে বিরোধীরা রাজনৈতিক বা অরাজনৈতিক ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে, আমরা তো, আমার হাতের কাছে প্রমাণ রয়েছে তো ডক্টর কালাম। ডক্টর কালামের সময় কি সুন্দরভাবে তিনি যে সব কিছুতে সহমত হয়েছেন তার নাম, তিনিও ডিসেন্ট নোট দিয়েছেন। ডিসেন্ট নোট দেওয়া সত্ত্বেও কিন্তু সেখানে সরকার চলেছে, সরকার সেটা মেনেছে, সরকার মানতে বাধ্য হয়েছে। প্রণব মুখোপাধ্যায়, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি চিরকাল কংগ্রেস করে এসছেন, কিন্তু তার সঙ্গে বিজেপির কোনো সংঘাতের সৃষ্টি হয়নি। ব্যক্তিগত যে সম্পর্কটা, যে আমি যেটা বললাম যে তুমি রাষ্ট্রনায়ক নাকি তুমি একজন রাজনীতির নায়ক, এই যে তফাৎটা, এই তফাৎটা এই সমস্ত ক্ষেত্রে ঘুচে যায়। যারা সেটাকে ঘোচাতে পারেন, যারা রাষ্ট্রনায়কের পর্যায়ে উঠে যেতে পারেন, তারা কিন্তু দেখতে পারেন যে আগামী দিনে কোনটা আমার, কোন সিদ্ধান্তটা দেশের পক্ষে ভালো, কোন সিদ্ধান্তটা দেশের পক্ষে খারাপ। এই বিবেচনা বোধটা যদি না থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো হবে। এবং আমি বলছি যে 75, 76, 77 বছর ধরে যে প্রথাটা চলে আসছে, সেই প্রথাটাকে একেবারে দূর করে তো দেওয়া যায় না। হ্যাঁ, দূর করে দেওয়া যায় যদি আজকের দিনে যে প্রচার যেটা চলছে, যে সংবিধানকে পরিবর্তন করে দেওয়া, 400 পার হয়ে গেলেই সংবিধান পরিবর্তনের একটা সুযোগ থাকছে, সেখানে ভারতকে হিন্দু রাষ্ট্র করে দেওয়া যেতে পারে, যে প্রবণতা, যে উদাহরণগুলো আমরা চোখের সামনে ধীরে ধীরে দেখছি। কে বলতে পারে যে আজকে আমাদের যে ওয়েস্টমিনস্টার মডেল আমরা যেটা ফলো করে আসছি, সেখান থেকে বেরিয়ে আমরা একটা প্রেসিডেন্সিয়াল মডেলে চলে গেলাম, সেখানে রাষ্ট্রপতির আর কোনো ক্ষমতাই থাকলো না। সুতরাং এই সমস্ত কিছু একেবারে নির্মূল হয়ে গেল। এগুলো হতে পারে, এবং এগুলো নির্ভর করছে দেশ কোথায় যাবে, কিভাবে যাবে, আগামী দিনের মানুষের শুভবুদ্ধি তারা বা রাজনীতিবিদদের বোধবুদ্ধি আমাদের কোথায় কিভাবে চালিত করবে তার উপরে। তবে এটা ঠিক যে এই ধরনের বিতর্ক যত কম হয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে ততটা মঙ্গল। এবং এইটাই হচ্ছে কপি বুক ক্রিকেট,
এটাই হচ্ছে নিয়ম মেনে যে চলে যাওয়া। সেখান থেকে বিচ্যুতি ঘটলে কিন্তু নানান সমস্যার সৃষ্টি হতে পারে, এবং এমনও হতে পারে যে একটা দিন হয়তো এটা ভাবা যেতে পারে যে দেশটা এক থাকবে কি থাকবে না। সোফিয়া। জয়ন্তদা, সব শেষে আপনার বক্তব্য এ ব্যাপারে আপনি কিছু বলতে চান? না, বিশেষ কিছু বলার নেই। সৌম্যদা যেটা বললেন যে যদি আমাদের মানে কনস্টিটিউশনই পুরোপুরি বদলে যায় এবং আমরা যদি একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নেন্সে চলে আসি, তাহলে একটা আলাদা সিস্টেম হবে। তাহলে গভর্নরই হয়তো ইলেক্টেড হবে, প্রত্যেক প্রদেশে তার গভর্নর ইলেক্টেড হবে। ধরে নিন উত্তরপ্রদেশে যোগী ভার্সেস মায়াবতী ভার্সেস অখিলেশ হবে, এখানে হয়তো মমতা ব্যানার্জি ভার্সেস মোহাম্মদ সালিম ভার্সেস অধীর রঞ্জন চৌধুরী হবে। যাই হোক, আর ওদিকে বোধহয় মজুমদার সাহেব থাকবেন। তো সেইভাবে ইলেক্টেড হয়ে গেলে সেই গভর্নর সবকিছু চালাবে, তাহলে আর নতুন কিছু পথ নেই। কিন্তু আমরা যদি সেই ওয়েস্টমিনস্টার সিস্টেম যদি ফলো করি, তাহলে আমাদের যে হেড অফ স্টেট হবে, হেড অফ স্টেট আর হেড অফ গভর্নমেন্ট দুজন আলাদা আলাদা লোক হবে। হেড অফ স্টেট একজন নির্বাচিত একরকম ভাবে, কিন্তু সম্পূর্ণরূপে তো পপুলার ম্যান্ডেটে তাকে ইলেক্ট করে না। প্রেসিডেন্টকে আমরা একটা ইলেকট্রাল কলেজ দিয়ে ইলেক্ট করি, গভর্নরকে ইলেক্টই করি না, আমরা গভর্নরকে সিলেক্ট করি। তো সেই যদি থাকে, সেই পদ্ধতি যদি আমাদের থাকে, তাহলে হেড অফ গভর্নমেন্টকে প্রাধান্য দিতেই হবে। আর তা যদি না দিই, তাহলে উইল অফ দ্য পিপল আমরা মেনটেন করতে পারবো না, মানতে পারবো না। আমার মনে হয় আমরা যদি এই সিস্টেমে থাকি, তাহলে কি আমাদের কনসেনসাসে কাজ করতে হবে, আর এই সিস্টেম যদি ছেড়ে দিই তাহলে কথা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য, আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। সংবিধান যারা বানিয়েছেন, সংবিধান প্রণেতারা অনেক চিন্তা ভাবনা করে এই পদগুলি তৈরি করেছেন। আমাদের উচিত, রাজনৈতিক দলগুলির উচিত, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে এই পদগুলির গরিমা মর্যাদা যাতে বজায় থাকে, অবশ্যই সেদিকে নজর দেওয়া। তাহলেই আমাদের দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য, এবং যারা আমাদের অনুষ্ঠান দেখলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ। নমস্কার।